এমবিবিএস ও বিডিএস পাস ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না, রায় হাইকোর্টের। কর্মবিরতিতে দুর্ভোগে রোগীরা। আইসা এই পর্যন্ত আমি কোনো টিকিট পাই না, কোনো চিকিৎসা পাই না। পরীক্ষা দিয়ে যাওয়া হলো, পরীক্ষারই বদ্ধ করে রেখেছে। তো বারে বাচ্চা নিয়ে এটা কি সম্ভব? দূরের থেকে আসা। টিকিট কাউন্টারে কেউ নাই, সবাই আন্দোলনরত অবস্থায় আছে। ওয়েবিলের নামে পরিবহন খাতে চাঁদাবাজি, বছরে প্রায় ৬,০০০ কোটি টাকা। দ্রব্যমূল্য বাড়ার বড় কারণ বলছেন বিশেষজ্ঞরা। ভোররাতে আগুনে পড়ল মহাখালীর ৭তলা বস্তির শতাধিক ঘর। সব হারিয়ে নিঃস্ব অনেকে, তদন্তে নেমেছে ফায়ার সার্ভিস। হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী পলকের ৩ দিনের রিমান্ড। সালমান এফ রহমান ও আতিকুল ইসলাম আরেক মামলায় গ্রেফতার। মারা গেলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মঞ্জুর এলাহি। ভুগছিলেন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে। ৩০ দিনের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে ইউক্রেনের সম্মতি, রাজি হবে বলে রাশিয়াও আশা ট্রাম্পের। স্বাগত জানালো বিশ্ব নেতারা। লিভারপুলকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ৮-এ পিএসজি। কোয়ার্টার ফাইনালের মঞ্চে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান। আমাদের নিউজ 24 সংবাদের সাথে আছে আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে হাইকোর্ট বলেছেন, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া আজ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তবে বৃহস্পতিবার থেকে বেআইনিভাবে ডাক্তার পদবি ব্যবহার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী চিকিৎসকরা বলছেন, এই রায়ের ফলে প্রতারণা বন্ধ হবে। এর আগে ২০১৩ সালে ডিএমএফ ডিগ্রিধারী সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারদের কয়েকজন বিএমডিসি আইনকে চ্যালেঞ্জ করে নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করার জন্য আদালতে একটি রিট দায়ের করেন। রায়ে প্রতিক্রিয়ায় ম্যাথসধারীরা বলছেন, আদালতের এই রায়ের বিপক্ষে আপিল করবেন তারা। মাধ্যমে আজ থেকে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কোনো গ্রাজুয়েট ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ইতিহাসে একটা মাইলফলক চিহ্ন হয়ে থাকলো বিষয়টি। বাংলাদেশে যত প্রকার অপচিকিৎসা আছে সেই অপচিকিৎসার দ্বার টোটালি ক্লোজ হয়ে গেছে এবং আমরা আশা করব এই রায় যাতে অবিলম্বে বাস্তবায়ন হয়। আমরা এই রায়ের প্রেক্ষিতে আমরা সন্তুষ্ট না। আমরা এই ব্যাপারে আমাদের আইনি প্রক্রিয়া যথাযথভাবে চালিয়ে যাব ইনশাআল্লাহ। ৫ দফা দাবি আদায়ে দেশব্যাপী সরকারি হাসপাতালে মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও ডাক্তারদের কর্মবিরতিতে অচল ঢাকা মেডিকেলের বহির্বিভাগ। সকাল থেকেই ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আসা রোগীদের পোহাতে হচ্ছে তীব্র ভোগান্তি। গতকাল দিনব্যাপী কর্মসূচির পর আজ কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ ও চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার কর্মসূচি অব্যাহত রেখেছে মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। জরুরি বিভাগ, আইসিইউ এবং সিসিইউ সেবা চালু থাকলেও বন্ধ আছে বহির্বিভাগ ও আন্তঃবিভাগের চিকিৎসা সেবা। রবিবার আসছিলাম, কই কি বুধবার আসেন, অনেকক্ষণ বইরা থেকে এনে পাঠায়, পরে কোনো হবে না, তো রবিবারে এই বুধবার আসেন। তো না আইসি, টিকিট কিনছি, কি করছি, পরীক্ষা দিয়ে যাওয়া হলো, পরীক্ষারই বদ্ধ করে রেখেছে। তো বারে বাচ্চা নিয়ে এটা কি সম্ভব? দূরের থেকে আসা। তো ওনারা আজকে আসার জন্য ডেট দিচ্ছে অপারেশনের 10 দিন পরে। আমি 8টা বাসায় আইসা এই পর্যন্ত আমি কোনো টিকিট পাই না, কোনো চিকিৎসা পাই না। মূলত রুগী নিয়ে আসতে যানজটে 12টা বাজছে। আমরা আসার পরে দেখি আউটডোর বন্ধ, টিকিট কাউন্টারে কেউ নাই। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক। সৌমিক, তাদের দাবিগুলো সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে কি বলছেন তারা, এবং শিক্ষার্থীদের এই ক্লাস বর্জন এবং ডাক্তারদের কর্মবিরতির কারণে রোগীদের কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন।
জি স্যার, আমি এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেলের বহির্বিভাগের সামনে। গতকাল দিনভর কর্মসূচির পর কিন্তু আজকে সারাদিনব্যাপী চিকিৎসা ধর্মঘট এবং ডাক্তারদের সকল কর্মসূচি কিন্তু প্রত্যাহারের ডাক দেওয়া হয়। তো আজ সকাল থেকে আমরা ঢাকা মেডিকেলে আছি। ঢাকা মেডিকেলে বহির্বিভাগের যে চিকিৎসা সেবা, সেখানে সকাল 8টা থেকে টিকিট দেওয়া শুরু হয় এবং সেই টিকিট কিন্তু বেলা 1টা পর্যন্ত দেওয়া হয় এবং ডাক্তাররা রোগী দেখেন বেলা 2টা পর্যন্ত। তো এখানে এসে আমরা যতটুকু জানতে পেরেছি, সকাল 8টা থেকে কিন্তু টিকিট দেওয়া শুরু হয়নি। এক পর্যায়ে এখানে প্রচুর পরিমাণে রোগীর কিন্তু সমাগম হতে থাকে এবং ভুক্তভোগী রোগী যারা ছিলেন তারা এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষের রুমে যান এবং সেখানে যে পরিচালকের রুমে যান এবং পরিচালকের রুমে যে সেখানে এক প্রকারের শোরগোল সৃষ্টি হয়। এক পর্যায়ে কিন্তু হাসপাতালের পরিচালক বহির্বিভাগের সামনে এসে উপস্থিত হন এবং হাসপাতালের পরিচালকের চাপের মুখে পড়ে এখানকার যারা কর্মচারী আছেন তারা কিন্তু চাপের মুখে পড়ে এখানে কিন্তু কিছুক্ষণ সময়ের জন্য প্রায় 1 ঘন্টা সময় এখানে টিকিট দেওয়া কার্যক্রম চালু থাকে। পরবর্তীতে কিন্তু এখান থেকে পরিচালক এই জায়গা ত্যাগ করার পর ঠিক তারপরই কিন্তু এখানে সেই টিকিট দেওয়া কার্যক্রম আবারও বন্ধ হয়ে যায়। আমরা এখানে থাকা বেশ কিছু ভুক্তভোগীদের সাথে কথা বলেছি, যিনি এসেছেন, কেউ এসেছেন ঢাকার বাইরে থেকে, কেউ এসেছে ঢাকার গাজীপুর থেকে, কেউ এসেছে চাঁদপুর থেকে। তারা এখানে এসে বলছিলেন যে তাদেরকে আগে আজকের তারিখে আসতে বলা হয়ে থাকলেও তারা এখানে তৎক্ষণাৎ এসে দেখে কোনো ধরনের সেবা কার্যক্রমই কিন্তু এখানে চালু নেই। তবে এখানে আইসিইউ এবং সিসিইউ এবং জরুরি যে সেবা, সে সেবা কিন্তু এখানে চালু আছে। তো স্যার, এই ছিল আমার কাছে সর্বশেষ। সৌমিক, আপনাকে ধন্যবাদ। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে 5 দফা দাবিতে সমাবেশ করেছেন চিকিৎসকেরা। দুপুর 12টার পরে সমাবেশ শুরু হয়। আন্দোলনকারীরা জানান, আন্দোলনের অংশ হিসেবে আজ সারা দেশের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। সরকারি বেসরকারি সব হাসপাতালে ইনডোর ও আউটডোর সেবা বন্ধ থাকবে। তবে মানবিক বিবেচনায় জরুরি সেবা চলমান থাকবে। একই সঙ্গে বৈকালিক চেম্বার বন্ধ থাকবে। এর সমাবেশে ঢাকা ও ঢাকার বাইরের চিকিৎসকেরা মহাসমাবেশে যোগ দিয়েছেন। তবে এর মধ্যে প্রথম দাবির ইস্যুতে রায় দিয়েছেন হাইকোর্ট। এমবিবিএস, বিডিএস ডিগ্রি ছাড়া চিকিৎসকরা নামের আগে ডাক্তার লিখতে পারবেন না। আমাদের চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে এবং যে আমাদের বিসিএস এর যে বয়সসীমা এবং বিসিএস এর বয়সসীমা হচ্ছে 34 বছর বয়সে উন্নতি করার জন্য আমরা দাবি জানাচ্ছি। যে মানহীন যে বেসরকারি যে অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে উঠেছে বিগত সরকারের আমলে, এই বেসরকারি কলেজগুলোকে মান বৃদ্ধি করতে হবে অথবা অতিসত্বর বন্ধ করতে হবে। যে আমরা যারা ডাক্তার তারাই চিকিৎসা দিব এবং এটার জন্য আসলে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি যদি বন্ধ করতে পারি তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়। শহীদ মিনারে আছেন এই মুহূর্তে সহকর্মী আরিফুল ইসলাম, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আরিফ, আন্দোলনরত চিকিৎসকদের দাবিগুলো ঠিক কি কি আমাদের জানাবেন? নতুন কি আপডেট আছে আপনার কাছে এই বিষয়ে? স্যার, আপনাকে ধন্যবাদ। স্যার, দুঃখ প্রকাশ করছি, আমি এখন সচিবালয়ের সামনে রয়েছি। আর এখানে হচ্ছে যে ইন্টার্ন চিকিৎসক এবং যে ডাক্তার রয়েছে তারা এখন অবস্থান করছেন। তাদের যে 5টি দাবি রয়েছে, 5টি দাবির মধ্যে প্রথম যে দাবিটি হচ্ছে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী ব্যতীত কেউ ডাক্তার পরিচয় দিতে পারবে না। এই ধরনের যে প্রথম যে দাবিটি রয়েছে সেই দাবিটি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় অনুযায়ী হচ্ছে এখন থেকে শুধু এই 2 ডিগ্রিধারীর চিকিৎসকরাই হচ্ছে ডাক্তার পরিচয় দিতে পারবেন। বাকিদের নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, বা আমরা বলতে পারি যে এমবিবিএস এবং বিডিএস এর এই দুইজন হচ্ছে এই 2 ক্যাটাগরির শিক্ষার্থী, এই 2 ক্যাটাগরির চিকিৎসক হচ্ছে ডাক্তার পরিচয় দিবেন। আর এখন হচ্ছে সচিবালয়ের সামনে হচ্ছে শিক্ষার্থী এবং হচ্ছে ডাক্তার উভয় পক্ষ হচ্ছে ঠিক এবং ডাক্তার হচ্ছে অবস্থান করছেন। তাদের যে বাকি যে 4টি দাবি রয়েছে সেগুলোর সম্পর্কে তারা এখানে অবস্থান নিয়েছেন। প্রথমে তারা হচ্ছে দুপুর পূর্ব ঘোষণা অনুযায়ী হচ্ছে দুপুর 12টায় হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন। সেখানে বিভিন্ন ঘোষণা, বিভিন্ন আলোচনা পর, বিভিন্ন সমাবেশ পর সংক্ষিপ্ত একটি মানববন্ধন এবং সমাবেশ করার পর তারা হচ্ছে সচিবালয়ের উদ্দেশ্য হচ্ছে এখানে আছে। আর এখানে বলে রাখি, সচিবালয়ের সামনে যে অংশটি এসেছে এটি হচ্ছে ডাক্তার এবং হচ্ছে ইন্টার্ন চিকিৎসকদের একাংশ হচ্ছে সচিবালয়ের সামনে এসেছে, আর একাংশ তারা ফিরে গিয়েছেন। এই হচ্ছে সচিবালয়ের সামনের ডাক্তার এবং ইন্টার্ন চিকিৎসকদের হচ্ছে অবস্থান। আর এখানে হচ্ছে সচিবালয়ের সামনে হচ্ছে পুলিশ এবং হচ্ছে ইন্টার্ন চিকিৎসকরা অবস্থান করছেন। আর তাদের যে বাকি যে 4টি দাবি রয়েছে সেই 4টি দাবির মধ্যে হচ্ছে অখ্যাতনামা বা অবৈধভাবে যে ধরনের হচ্ছে
যে অবৈধভাবে যেই হাসপাতালগুলো রয়েছে সেখানে ডাক্তার পরিষেবা যারা সেবা দিচ্ছেন এই ধরনের, তারপর হচ্ছে চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা, তারপর হচ্ছে চিকিৎসকদের নিরাপত্তা ব্যবস্থা, তারপর যে এই ধরনের যে চিকিৎসাগুলো রয়েছে মানে চিকিৎসা রিলেটেড বা চিকিৎসকদের নিয়োগ যেই ব্যবস্থা রয়েছে, যেমন আবার বিশেষ পরীক্ষা যেহেতু চিকিৎসার ডিগ্রি শেষ করতে একটু সময় লাগে, সেক্ষেত্রে হচ্ছে তারা 34 বছরও দাবি করেছেন। এই সার্বিক যে বিষয়গুলো হচ্ছে সেই দাবিগুলো মিলিয়ে হচ্ছে 4টি দাবি তারা তো করেছেন। এই দাবিগুলো বাস্তবায়নে মূলত হচ্ছে দাবিতেই মূলত এখন হচ্ছে সচিবালয়ের সামনে চিকিৎসক এবং ইন্টার্ন ডাক্তাররা হচ্ছে অবস্থান করছেন। এই ছিল সচিবালয়ের সামনে থেকে আমার কাছে সবশেষ। সারা, ধন্যবাদ আরিফ। 5 দফা দাবি আদায় কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে কর্মবিরতি পালন করেছেন বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। আন্দোলনের ফলে চট্টগ্রামে সকাল 10টা পর্যন্ত আউটডোরে চিকিৎসা দিলেও হঠাৎ করে আন্দোলনকারী চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে রোগীরা। তবে ওয়ার্ডে চিকিৎসা সেবা চালু রয়েছে। বহির্বিভাগের জরুরি চিকিৎসা সেবা বন্ধ রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও। বুধবার সকাল 11টায় যশোর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ হয়। এ সময় বিক্ষোভকারীদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। একই দাবিতে বিক্ষোভ করেছে রংপুরের বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যয়নরত ইন্টার্ন চিকিৎসকরাও। আমাদের 5 দফা দাবি বিএমডিসিকে মানতে হবে অবশ্যই। যারা ম্যাথস, যারা ডিএমএফ, তারা চাচ্ছে তারা ডিগ্রি পাবে এবং তারা নামের সামনে ডাক্তার বসতে যাচ্ছে, যেটা কখনোই মেনে নেওয়ার মতো না। বিডিএস ডিগ্রি ছাড়া কোথাও কেউ চিকিৎসক পদবি ব্যবহার করতে পারবে না। এটা পৃথিবীর কোনো দেশে আইন নাই, বাংলাদেশে একমাত্র যে হচ্ছে হিসেবে আদালতে রিট করে ডাক্তার হতে যাচ্ছে। ডাক্তার উপাধি লাগানোর জন্য আমাদের বিএমডিসি রেজিস্ট্রেশন লাগবে এবং এটি এমবিবিএস বিডিএস ছাড়া আর কেউ পারবে না। আমাদের আজকে কর্মসূচি আউটডোরে আমরা চিকিৎসা সেবা প্রদান করছি না। আমাদের হাসপাতালে ইমার্জেন্সি চিকিৎসা সেবা চালু আছে। রায় যদি আজকে যদি না বাস্তবায়ন করা হয়, প্রকাশ করা হয়, তাহলে আমরা কিন্তু ইমার্জেন্সিও চিকিৎসা সেবা প্রদান করব না। ওয়েবিলের নামে পরিবহন খাতে দেশ জুড়েই চলছে চাঁদাবাজি। বছরে লোপাট প্রায় 6,000 কোটি টাকা। সবচেয়ে বেশি চাঁদা দিতে হয় পণ্য পরিবহনে, যা বাজারে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয় বলছেন বিশেষজ্ঞরা। একটি বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণায় বিপুল এই চাঁদাবাজির তথ্য উঠে এসেছে। এদিকে দায় নিতে নারাজ পরিবহন মালিক সমিতির নেতারা। নাইমাল জিকোর প্রতিবেদন। পরিবহন খাতে দিনের পর দিন ঘটে চলা চাঁদাবাজির বর্ণনা দিলেন এই ব্যক্তি। বলেন, চাঁদাবাজি এখন নিয়ম। চাঁদাবাজি আসলে মূলত আগে ছিল 100 আর এখন হলো 120। আগে ছিল একজন, এখন ওই জায়গায় এসে 3 জন। কেউ অমুক নেতার লোক, কেউ অমুক নেতার লোক, কেউ তমুক নেতার লোক। রাজধানীর গাবতলীতে এমন দৃশ্য হরহামেশাই চোখে পড়ে। 5 আগস্টের পর দৃশ্যের চরিত্রগুলো হয়ে উঠেছে আরো বেপরোয়া। নিউজ 24-এর ক্যামেরায় ধরা পড়েছে এমন কিছু চিত্র। ক্যামেরার সামনে সরাসরি কথা না বললেও লাইনম্যানদের অনেকেই জানান চাঁদাবাজির কথা। চলন্ত গাড়িগুলি ছিটির মতো যেগুলি ঢুকে এগুলি 50 টাকা দেবে সারাদিন একটা। রাস্তাটা হলো ইজারা নেন না। এইখানে মালিক সমিতির সাথে দেখা গেছে যে একটা সমন্বয় কইরা একটা নির্দিষ্ট জায়গা দেখা যাচ্ছে যে এই জায়গায় সবাই টাকা দিয়ে যাবে, ওইভাবে টাকা দিয়ে যাবে। মহাখালী স্ট্যান্ডে যেমন আপনার অবিল, আবার হালুয়াঘাট স্ট্যান্ডে এবার অবিল, বেশি না 200 টাকা। সব মিলে 100 টাকা, পৌরসভা 50, আর মনে করেন মাস্টার লাইনম্যান মনে করে 50 টাকা। যারা সকাল থেকে ভোরে আমরা খাটি এই 100 টাকা, 200 টাকা, 300 টাকা মসজিদ খরচ, কাউন্টার খরচ। একটি বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণা বলছে, দেশে বর্তমানে গণ ও পণ্যবাহী পরিবহনের সংখ্যা 8,11,517টি, যার মধ্যে 55,842টি বাসে দৈনিক 1,12,00,000 টাকা চাঁদা তোলা হয়। মাসে 33,51,00,000। বছর ঘুরে হিসেব দাঁড়ায় 402 কোটি টাকায়। 4,13,041টি ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ থেকে দিনে চাঁদাবাজি 1,26,00,000 টাকা। মাসে 247 কোটি 82 লাখ, আর বছরে তোলা হয় 2,974 কোটি টাকা। অটোরিকশা থেকে দৈনিক চাঁদার পরিমাণ 6,85,00,000 টাকা, বছরে 2,500 কোটি টাকার বেশি। এ ধরনের চাঁদাবাজির দায় নিতে নারাজ পরিবহন মালিক সমিতির নেতারা। একজন জানালেন, সংগঠনের নামে কেউ চাঁদাবাজি করলে ছাড় দেওয়া হবে না। টিকিট হলো কাটতে হয় না, সেটার সাথে হলো পরিবহনের সংশ্লিষ্ট যারা তাদের হলো ওটা থেকে টাকা বেতন টেতন হয় না।
কেন হবে ওইটা থেকে? টিকিটের থেকে কেন হবে? তারা অফিস ভাড়া আছে, টিকিটিং আছে, তাদের কর্মচারী আছে, সিরিয়ালম্যান আছে, তাদের অফিস স্টাফ আছে, তাদের অন্যান্য আনুষঙ্গিক আপ্যায়ন আছে, খরচা আছে। এই খরচাটা মিটানোর জন্য তারা নিজেরা, ওই কোম্পানি, এখানে কোনো অ্যাসোসিয়েশন নাই, এখানে কোনো সমিতি নাই, তারা একটা পরিচালনা করে, তারা নিবে। বিশেষজ্ঞরা বলছেন এই বিপুল চাঁদাবাজির প্রভাব পড়েছে নিত্যপণ্যের দরদামে। চাঁদাবাজি বন্ধে হতে হবে আরো কঠোর, ব্যবহার করতে হবে আধুনিক প্রযুক্তি। পুরো বছরে প্রায় ৬,০০০ কোটি টাকার লেনদেন হয় শুধু এই গণপরিবহন এবং পণ্য পরিবহনের চাঁদার পেছনে। তো দিন শেষে কিন্তু এই চাঁদার ৬,০০০ কোটি টাকার ব্যয়ভার কিন্তু ভোক্তাদের বহন করতে হয়। মূলত ৩টি স্তরে এটা কাজ করা যায়। একটি হলো আইন এবং নীতি সংস্কার, এবং দ্বিতীয়টি হলো প্রযুক্তি নির্ভর সমাধান, এবং তৃতীয়টি হলো বাজার এবং প্রশাসনিক ব্যবস্থার পর্যাপ্ত মনিটরিং ব্যবস্থা। সামনে পবিত্র ঈদ উল ফিতর, তাই রাজধানীর ৬৬ টার্মিনালে নজর রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। বলছে চাঁদাবাজদের জন্য জিরো টলারেন্স। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। ভোররাতে আগুনে পড়ল রাজধানীর মহাখালীর সাততলা বস্তি। স্থানীয়রা বলছেন পুড়ে ছাই হয়ে গেছে শতাধিক ঘর। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব অনেকেই। তাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি ফায়ার সার্ভিস। তারা বলছে কারণ জানা যাবে তদন্তের পর। তখন সেহেরির সময় হঠাৎ রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। ফায়ার সার্ভিস জানায় রাত ৩টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। পুরোপুরি নিয়ন্ত্রণে আসে ভোর ৫টা ২০ মিনিটে। আগুন নেভাতে কাজ করছে 8টি ইউনিট। আগুনের সহায় সম্বল হারিয়ে নিঃস্ব শতাধিক পরিবার। হঠাৎই বিকট একটা আওয়াজ, আমরা 3:30টার দিকে বিকট আসি না, আমরা বাইরে আইছি, সবাই বাইরে এসে দেখি দাও দাও করে আগুন চলতেছে। ঝিলের মধ্যে টং ঘর আছে, এগুলো সব বস্তিরই, এরকম হলে 1-150 ঘর আছে এই কোনার থেকে। কি কারণে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস। স্থানীয়রা অবশ্য বলছেন ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পর আগুনের ভয়াবহতা যখন দেখছে, ভয়াবহতা দেখে তারা এই ফার্স্ট রেসপন্ডিং অফিসার সাহায্য চায় পর্যায়ক্রমে আমাদের 5টা স্টেশন থেকে মোট 12টি ইউনিট আসে। নির্ভরযোগ্য কোনো তথ্য নাই। কেউ বলছে চুলা থেকে, কেউ বৈদ্যুতিক গোলযোগের কারণে, এই সমস্ত বলতেছে। বাট এই কারণ, ক্ষয়ক্ষতি, এগুলো আমাদের ওই তদন্ত কমিটি বলতে পারবে। বস্তিবাসীর অভিযোগ, অগ্নিকাণ্ডের সময় সুযোগ বুঝে লুটপাটও চালিয়েছে কিছু দুর্বৃত্ত। সোহানুর রহমান, নিউজ 24, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান ও আনোয়ার হোসেন নাইমকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে হাজির করা হয়। এদিকে ভাটারা থানার হত্যা মামলায় সালমান এফ রহমান ও সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এছাড়া আলাদা মামলায় 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতি ও সাবেক এমপি সোলেমান সেলিমকে। আর ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় সাবেক সচিব মহিবুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। আশ্রিতাকে ধর্ষণ চেষ্টার জেরেই খুন হন হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভুইয়া। বুধবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা জোনের ডিসি মহিদুল ইসলাম। জানান, রোজার শুরুর দিকে সাইফুর রহমান তার বাসায় আশ্রয় দিয়েছিলেন নাজেম ও রূপা নামের এক দম্পতিকে। রূপাকে প্রায় যৌন নিপীড়নের পাশাপাশি স্বামীকে মেরে ফেলার হুমকি দিত সাইফুর। 9 তারিখ রাতে ঘুমের মধ্যে রূপার গায়ে সাইফুর হাত দিলে টের পেয়ে যায় স্বামী নাজেম। শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে রূপা এবং নাজেম সাইফুলকে বটি দিয়ে কুপিয়ে জখম করে এবং বাথরুমে আটকে রেখে পালিয়ে যায়। এই ঘটনায় অন্য ওই যে বলেছি প্রথম দিকে আমরা প্রাথমিক তথ্য কালেক্ট করে আমরা বিভিন্ন দিকে তদন্তকার নিয়ে যে আমরা কোন দিক থেকে সফল হবে আমরা জানতাম না। সংবাদের সময় হলো একটি বিরতি। ফিরছে আরো খবর নিয়ে, সাথী থাকুন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে।
বিশিষ্ট ব্যবসায়ী অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহি মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। সৈয়দ মঞ্জুর এলাহি বুধবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে স্থানীয় সময় বুধবার সকাল 9:31 মারা যান। বয়স হয়েছিল 79 বছর। তার ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর সিঙ্গাপুর থেকে টেলিফোনে তার বাবার মৃত্যুর তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানান তার বাবা বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ও তার বোন বাবার শয্যার পাশে ছিলেন। গাজীপুরের বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত হওয়ার পর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন তার সহকর্মীরা। বুধবার সকালে বিক্ষোভ শুরু করেন তারা, পরে মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারী শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের কর্মী জান্নাতুল ফেরদৌস তামান্না তার সন্তানের অসুস্থতার কারণে ছুটি চেয়ে আবেদন করেছিলেন। তবে ছুটি না দিয়ে তাকে কারখানার পরিচয়পত্র রেখে বিদায় দেওয়া হয়। এরপর তিনি বাড়ি চলে যান। বুধবার সকালে কর্মস্থলে আসার পথে অটোরিকশা ও ট্রাক চাপায় তার মৃত্যু হয়। পঞ্চগড়ের ভিতরগড় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আল আমিনের মরদেহ 3 দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার রাত 8টায় বাংলাবান্ধা ফুলবাড়ি আইসিপি পয়েন্টে বিজিবি বিএসএফ এর উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়। নিহতের পরিবারের সদস্যদের কাছে মরদেহ বুঝিয়ে দেন ভারতের রাজগঞ্জ থানার পুলিশ ইন্সপেক্টর অনুপম মজুমদার ও বাংলাদেশের তেতুলিয়া মডেল থানার এসআই মালিক। গত শনিবার ভিতরগড় বিওপি এলাকা থেকে আনুমানিক 50 গজ ভারতের ভেতরে বিএসএফ এর টহল দলের গুলিতে আলামিন নিহত হন। পরে মরদেহ নিয়ে যায় বিএসএফ। এবার অর্থমঞ্চ সংবাদ। এসডিজি ট্র্যাকারের নতুন ভার্সন চালু এবং ভিএনআর ডেটা ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ। বুধবার সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে এসডিজি ট্র্যাকারের নতুন ভার্সন উদ্বোধন করা হয়েছে। এসডিজি মনিটরিং সহজ করতে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে এই উদ্যোগ। একই সাথে ভিএনআর ডেটা ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত হয়, যেখানে জুলাই মাসে আন্তর্জাতিকভাবে উপস্থাপন করা রিপোর্টের ডেটা নিয়ে আলোচনা করা হয়। বিবিএস ও A2I যৌথভাবে এই ট্র্যাকার তৈরি করেছে। যার এখানে যোগ করে এসডিজি ট্র্যাকারের নতুন ভার্সন লঞ্চ করা হলো। এখন সাধারণ জনগণ চাইলেই www.sdg.gov.bd এটাতে ঢুকে তারা এসডিজি সংক্রান্ত সকল তথ্যপাত্র এবং এসডি সংক্রান্ত যত জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যত ঘটনা, যত তথ্যপাত্র, এগুলো সবকিছু তারা এখান থেকে সংগ্রহ করতে পারবে, এমনকি এখানকার দেওয়া তথ্যপাত্রগুলো অ্যানালাইসিসও করতে পারবে। সময় হল আরেকটি বিরতির সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। অবশেষে রাশিয়ার সঙ্গে 30 দিনের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব মেনে নিল ইউক্রেন। মঙ্গলবার সৌদি আরবে যুক্তরাষ্ট্র ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর এই ঘোষণা দিয়েছে কিয়েভ। রাশিয়াও এই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বিশ্ব নেতারা। শেষ পর্যন্ত সফলতার দিকেই এগুলো যুক্তরাষ্ট্র ইউক্রেনের আলোচনা। সৌদি আরবে দুদেশের বৈঠকের পর কিয়েভ ঘোষণা দিল রাশিয়ার সঙ্গে তাৎক্ষণিক 30 দিনের যুদ্ধবিরতি চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিতে তারা প্রস্তুত। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বললেন, এই প্রস্তাব এখন রাশিয়ার কাছে উপস্থাপন করবেন তিনি। মস্কোর হাতেই রয়েছে সিদ্ধান্ত গ্রহণের ভার। ইতিবাচক এই প্রস্তাবে সম্মত হওয়ার বিষয়ে রাশিয়াকে রাজি করানোর দায়িত্ব যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছে, এমনটাই মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুদ্ধবিরতিতে রাজি হবেন বলেই আশা করছেন তিনি। জেলেনস্কিকেও আবার হোয়াইট হাউসে আমন্ত্রণ করবেন বলেও জানালেন ট্রাম্প। এখন আমাদের রাশিয়ায় যেতে হবে এবং আশা করছি প্রেসিডেন্ট পুতিনও সম্মতি দিবেন। আগামীকাল আমরা তাদের সাথে দেখা করব।
মার্কিন এই যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন সহ বিশ্ব নেতারা। তবে শেষ পর্যন্ত রাশিয়া সত্যি সম্মতি দেবে এ ব্যাপারে ইউক্রেনীয়রা ভরসা রাখতে পারছে না বলেই জানিয়েছে রয়টার্স। নিবির আমিন, নিউজ 24। এই ছিল সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।